আজকের গল্পটা একটা ছোট্ট সরি দিয়েই শুরু করলাম। সরি কথাটা এই জন্যেই বললাম কারণ বেশ কিছুটা সময় লেগে গেল তোমাদের কাছে আবার আসতে, আবার গল্প করতে। এই সরি কথাটা শোনবার জন্য হয়তো তোমরা কেউই বসেছিলে না, কেউ হয়তো আমার জন্য অপেক্ষাও করোনি, আমাকে মিসও করোনি। বাট কী বলো তো, যেহেতু নিজে একটা কাজ করি, ভালোবেসে যেটা করি, সেটা যখন করতে পারি না তখন বলতে ইচ্ছে করে, নিজে থেকেই বলতে ইচ্ছে করে সরি। বোঝোই তো, একা হাতে সব কিছু সামলাই, ব্যবসাটা পুরো নিজে হাতে সামলাই, ঘরে সমস্ত কাজ নিজে করি, স্বামী সন্তান সবাইকে দেখে রাখি, সময় করে উঠতে পারিনি। যাই হোক, গল্পটা তাহলে এবার শুরু করেই ফেলি। তবে কোন দিনের গল্প জিজ্ঞেস করলে বলতে কিন্তু পারবো না, কারণ ওইভাবে রোজ তো তোমাদের কাছে আসা হয় না, কথা বলা হয় না। কিছুটা জীবনের গল্প, কিছুটা ব্যবসার গল্প, কিছুটা সংসারের গল্প, সব মিলিয়ে একটা গল্প নিয়ে তোমাদের কাছে আসি। ওই যে বলে না আপডেট, কী আপডেট আছে জীবনে, ওই কয়েকটা দিনের আপডেট যেরকম থাকে, যা যা থাকে সেইগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসি, এই আর কি। তবে আমাদের জীবনের সবচেয়ে বড় আপডেট বা সবচেয়ে আনন্দের আপডেট সেটা হলো রিশান। যেই আশা নিয়ে আমরা 2 মাস আগে রিশানকে সুইমিং ক্লাসে ভর্তি করিয়েছিলাম, সেই আশাটা কিছুটা হলেও আমাদের মনে হচ্ছে পূর্ণ হচ্ছে। যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই, যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, রিশান একটা স্পেশাল চাইল্ড। শুধুমাত্র স্পেশাল চাইল্ড, অটিস্টিক চাইল্ড সেটা ওর পরিচয় নয়, ওর আর একটা বড় পরিচয় হচ্ছে ও প্রচণ্ড বেশি হাইপার। হয়তো আমি ভিডিওতে যখনই ওকে দেখাই ও প্রচণ্ড শান্ত হয়ে থাকে, তোমাদের দেখে মনে হয় না, বাট ওর কিন্তু হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য ওকে ওষুধও খেতে হয়। এরকম নয় যে ওর হাইপার অ্যাক্টিভিটি কন্ট্রোল করবার জন্য আমরা কখনো কিছু করিনি। ওর বিভিন্ন ধরনের থেরাপি চলতো, এখনও যে স্কুলে পড়ে সেখানে সমস্ত থেরাপি ইনক্লুডেড, যেমন স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি। অটিজমের সেই ধরনের তো কোনো ওষুধ থাকে না, বাট এই হাইপার অ্যাক্টিভিটি কন্ট্রোল করবার জন্য ওষুধ থাকে। ও ওষুধ গত 7 বছর ধরে ওষুধ খাচ্ছে, বাট সেইভাবে আমরা কখনোই ওর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি। যেই পরিবর্তনটা এখন গত 2 মাস ধরে দেখতে পাচ্ছি ওর মধ্যে, ও সত্যিই খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। ওর হাইপার অ্যাক্টিভিটিটা রিমার্কেবলি কমে গেছে। আপডেট বলতে এটাই এখন সবচেয়ে বড় আপডেট। বাকি তো জীবন যেমন চলছে তেমন তো চলবেই। সকালে উঠে ঘরের কাজকর্ম করা, ব্যবসার কাজকর্ম করা, সবাইকে দেখা, এ তো চলবেই। রোজ নামচা তো একেই বলে, তাই না? আমাদের বাড়ির জানলা দিয়ে ভিউটা দেখো, দূর থেকে বুঝতে পারছো কিনা জানি না, পাহাড় কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোভাবেই। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রান্নাই এগিয়ে ফেলেছি। আজকে আর ঈশানের সাথে সুইমিং ক্লাসে যাইনি, কারণ ওখানে গিয়ে অনেকটা সময় আমার চলে যায়, 1 ঘন্টা মতো সময় চলে যায়। তেমন তো কিছু করার থাকে না, শুধু আমি ওখানে দাঁড়িয়ে থাকি। আজকে চাপটাও বেশি ছিল, তাই ভাবলাম কাজটা এগিয়ে নিই। আজ অনেক দিন পর কিচেনের মেনুতে লাউ শাকের অর্ডার আছে। লাউ শাকটা খুব একটা আমি রাখি না মেনুতে, কারণ লাউ শাকটা কাটার একটু ঝামেলা থাকে, আর আমি তো বটি ইউজ করি না, ছুরি দিয়েই সব কিছু করতে হয়। কাটারই যা একটু ঝামেলা আছে, বাকি বানাতে কিন্তু খুব একটা ঝামেলা নেই। আলু, কুমড়ো আর লাউ শাক সব একসঙ্গে দিয়ে চচ্চড়ি করো, আর লাস্টে একটু সর্ষের জল, ব্যাস হয়ে যায়। আজ ইচ্ছে আছে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। রেসিপি মানে এগুলো তোমরা নিশ্চয়ই জানো বানাতে, বাট আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বানাবো হলো পুর ভরা কাঁকরোল ভাজা। প্রথমেই কাঁকরোলের গায়ে যে কাঁটা কাঁটাগুলো আছে সেগুলোকে একটু ঘষে নেব। এরপরে দুটো সাইড একটুখানি কেটে নেব। এরপরে কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, হালকা, ধরো ওই 60-70% মতো সেদ্ধ করে নেব। কাঁকরোলের ব্যবস্থা এখানে চলছে, আর এদিকে মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে। কাঁকরোলটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে রেখেছি। একটু গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপরে ওটা দেখব। আপাতত এখানে মাছের ডিমের বড়া আর মাছের ঝালটা করছি। এইবারে ভাপানো কাঁকরোলের ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে চামচ দিয়ে বার করে নেবো আলাদা একটা জায়গায়। এইবারে কাঁকরোলের ভেতরে যে পুরটা হবে সেই পুরটাকে আমরা রেডি করব। তার জন্য নেব হলো ওই কাঁকরোলের যে দানাগুলো সেইগুলো, একটু লঙ্কা, সর্ষে 1 চামচ, নারকোল আর একটু পোস্ত।
পেস্টটা হয়ে গেলে এবার কড়ায় একটু তেল দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে নাড়াতে হবে। যদি একটু জল থাকে সেই জলটাকে একটু মরিয়ে নিতে হবে। এই নাড়ানোর মধ্যেই একটু নুন আর চিনি স্বাদমতো দিয়ে দিতে হবে। কাঁকরোলের ভেতরে স্টাফিংটা তো তৈরি হয়ে গেছে, এবার ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু ঘন করে বানাতে হবে, একদম যেন পাতলা না হয়। বেসন আর অল্প একটু চাল গুঁড়ো দেবো, তার সাথে স্বাদমতো নুন আর একটু বেকিং পাউডার দেবো আর একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়। দেখো আমার কাঁকরোলগুলোতে কিন্তু পুর ভরা হয়ে গেছে, এখন পুরো রেডি ভাজবার জন্যে। এরপর তো আর কিছু বলার নেই, কাঁকরোলগুলোকে ভালো করে ব্যাটার দিয়ে কোট করে একটু ডুবো তেলে ভাজতে হবে এপিট ওপিট করে। আমাদের পুর ভরা কাঁকরোল ভাজা কিন্তু একদম রেডি। কয়েকটা ঘরের জন্য বানিয়েছিলাম আর অর্ডারে তো ছিলই। নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে খেতে? নুন ঠিক আছে? নুন ঠিক আছে? রিশান একটু পরোটা খেতে ভালোবাসে বলে একটু ময়দা মেখে রেখেছিলাম, কিন্তু ও কদিন ধরে এত বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে, 7টার মধ্যেই ঘুমিয়ে পড়ছে, তো সেজন্য একটু ভাত খাইয়ে কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। পরোটাটার বানানো হচ্ছে না, তাই আজকে ঠিক করলাম ওটাকে শেষ করে, নাহলে বেশি দিন তো রাখা যাবে না। তাই এটা দিয়ে আজকে এগরোল বানিয়ে নিলাম, দুজনের হয়ে গেছে ভালো মতোই। সোমদেবের এই সব খাবারে কোনো অরুচি নেই। যদি এখন বলা হতো ভাত ডাল তরকারি মাছ রান্না হয়েছে, ও বলতো যে আমার খিদে নেই। যেই শুনেছে এগরোল অমনি বলেছে না না খাবো, আমার খিদে আছে। তোমাদের বললাম না রিশান আজকাল খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, 6:30 7টার মধ্যেই ঘুমিয়ে পড়ছে। তাই আমি আজকাল কি করি, দুপুরে আর রেস্ট না নিয়ে বিকেলের অর্ডারগুলো তাড়াতাড়ি শুরু করে দিই, যাতে ও আসার মধ্যেই অনেকটা এগিয়ে ফেলতে পারি। ও আসলে এই সময়টা আমাকে ওর পাশে চায়, একটু ওর মাথায় হাত বুলিয়ে দিতে হবে, ওর পাশে একটু শুতে হবে, এই সব আর কি। আজ রাতে ডিনারে একটা স্পেশাল আইটেম বানানোর প্ল্যান আছে, তারই একটু প্রস্তুতি নিচ্ছি। রসুন লঙ্কা আদা ধনেপাতা কেটে রেখে দিয়েছি। এইটা হলো চিকেন, বোনলেস চিকেন, এরকম ফিঙ্গারের মতো করে কাটিয়ে এনেছি, দোকানে বললেই কেটে দেবে, কোনো অসুবিধা হয় না। ওই লঙ্কা আদা ধনেপাতা রসুন ওইগুলো একটা পেস্ট বানিয়ে ওইটা দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। বলতে ভুলে গেছি, অর্ধেক পেঁয়াজও পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর বাকি দিয়েছি নুন গোলমরিচ আর একটু ভিনিগার। ভালো করে মাখিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো রাখলেই হবে। আর সঙ্গে 1 চামচ তেল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে গায়ে মাখে। আজকে লাকিলি রিশান ঘুমোয়নি, তাই পড়াশুনো নিয়ে বসেছে আজকে। লাগা লাগা লাগা, ওটাতে ওইটাতে এইটাতে, এইটা লাগাও, এটা সরাও, এটা লাগাও লাগাও, প্রেস করো, লাগাও লাগাও, নেক্সট লাগাও, বাইরে যাবে না, পাশাপাশি লাগাও, নো গ্যাপ, লাগাও, এটা লাগাও লাগাও, প্রেস করে দিতে হবে এইভাবে। ফাইনালি আমাদের বাটারফ্লাই রেডি হয়ে গেছে। কয়েকদিন আগে কলকাতা থেকে একটা পার্সেল এসেছিল, তার মধ্যে এই ব্রেড ক্রামসটাও ছিল। আজ করব কাল করব করে করা হচ্ছিল না, ফাইনালি আজ এটার উদ্বোধন হবে। আজকে বানাবো চিকেন ফিঙ্গার।
কোনো ফ্রাই বানালে আমি তো টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েই করি, বাট এইবার এটাকে ফার্স্ট টাইম ট্রাই করব। এটা একটুখানি দানা দানা মতো, টোস্ট বিস্কুটের গুঁড়োটা যেমন একদম গুঁড়ো হয়, এটা একটু দানা দানা আছে, দেখি কেমন হয় খেতে। এর পরের প্রসেসটা মোটামুটি সবারই জানা। কর্নফ্লাওয়ার, ডিম আর নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, আর এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে কোট করে নিতে হবে। তবে কোটিংটা দুবার করতে হবে, দুবার করলে তবেই ক্রাঞ্চি হবে, না হলে ক্রাঞ্চিনেসটা ঠিক পাওয়া যাবে না। সব কটা চিকেন ফিঙ্গার পিস ভালো করে কোট করে নিয়েছি, ডাবল কোট করে নিয়ে এবার একটু ফ্রিজে রেখে দেবো। মিনিমাম আধ ঘন্টা রাখবো, আমার কাছে আজ বেশি সময় নেই, আধ ঘন্টা রেখেই ভেজে নেবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর যেহেতু ডিরেক্ট চিকেনের পিস দিয়ে করেছি ফিঙ্গার পিস করে কেটে, সেহেতু আমার ওই স্টাফিং বানানোর ঝামেলাটাও ছিল না, আর ব্রেড ক্রাম্বসটাও রেডিমেড ছিল, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাপারটা। আজকের গল্পটা তাহলে চিকেন ফিঙ্গার খেতে খেতেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর গল্পটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।